আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ আরিফ, জাপান থেকে। আজ আমি আপনাদের সাথে কথা বলতে চাই কিভাবে আইকিউ বাড়ানো যায়। আপনাদের নিশ্চয় মনে আছে আমি এর আগের লেকচারে বলেছিলাম যে আপনি কোন কোন লক্ষণগুলা কোনো মানুষের মধ্যে দেখলে বুঝতে পারবেন যে তার আসলে আইকিউ কম আছে। তার মানে হচ্ছে তার বুদ্ধি কম আছে। আজ আমরা আইকিউ এর বেসিক সম্পর্কে কোনো কথা বলবো না। আজ আমরা সরাসরি চলে যাব কি কি কাজ করলে আইকিউ বৃদ্ধি পেতে পারে। তো এই যে আইকিউ বৃদ্ধির বিষয়টা একই সাথে বড়দের ক্ষেত্রে এবং একই সাথে শিশুদের ক্ষেত্রে কোন কোন কাজ করলে এই আইকিউ বাড়তে পারে সেই বিষয়ে আমরা বিজ্ঞানসম্মত পরামর্শ বলবো। আমি আজ আপনাদেরকে 11টি বিষয় উল্লেখ করব যেই কাজগুলো করলে এই আইকিউ বৃদ্ধি পেতে পারে। একই সাথে আমি এই পরামর্শগুলো উদাহরণ সহ বুঝিয়ে দিব এবং বিজ্ঞানসম্মত উপায় বা বিজ্ঞানিক কিভাবে ব্যাখ্যা দেওয়া যায় যে এই পরামর্শগুলা আসলে ব্রেনের উপর কিভাবে কাজ করে সেই মেকানিজমটা আমি আপনাদেরকে বলবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে 1 নম্বর পরামর্শ হচ্ছে কৌতূহল বাড়ানো। কৌতূহল বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে কোনো নতুন বিষয়ে আগ্রহ দেখানো, প্রশ্ন করতে শেখা এবং শিশুদেরকে প্রশ্ন করতে উৎসাহিত করা এবং একই সাথে নতুন নতুন তথ্যের অনুসন্ধান করা। কিভাবে আপনি এই আগ্রহ দেখাবেন? যেমন ধরেন আপনি গতানুগতিক যে সমস্ত বই পড়েন সেই বইয়ের বাইরেও ভিন্নধর্মী বই পড়া, তথ্যচিত্র দেখা, যেমন বিভিন্ন ধরনের এডুকেশনাল ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন। তারপরে হচ্ছে শিশুদেরকে জাদুঘরে নিয়ে যাওয়া যেতে পারে, তারপরে সায়েন্স ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া যেতে পারে, কোনো ঐতিহাসিক জায়গা দেখানো যেতে পারে। তো এই যে আপনি কাজগুলো করবেন এটা কিভাবে কাজ করে ব্রেনে কেমন করে আপনার এই আইকিউকে বৃদ্ধি করে। যখনই আপনি অতিরিক্ত আগ্রহ দেখাবেন, অতিরিক্ত প্রশ্ন করবেন, শিশুদেরকে প্রশ্ন করতে উৎসাহিত করবেন, তখন হবে কি আমাদের ব্রেনের মধ্যে ডোপামিন নামে এক ধরনের নিউরোট্রান্সমিটার রিলিজ হবে। এই রিলিজের মাধ্যমে আপনার শেখার প্রতি আরো বেশি আনন্দ, আগ্রহ এবং ক্ষমতা বৃদ্ধি পাবে। এরপরে আসুন আমরা 2 নম্বর উদাহরণ বলি। 2 নম্বর হচ্ছে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে হবে। কেমন? সেই শিক্ষাটা যে কোনো প্রকারের শিক্ষা হতে পারে। অবশ্যই আপনি হালাল শিক্ষা, ডেফিনেটলি যেই শিক্ষার মধ্যে কোনো পাপ নেই সেই শিক্ষাতে আপনি অতিরিক্ত আগ্রহ বৃদ্ধি করতে হবে। যেমন অফিসে অথবা আপনার দৈনন্দিন পড়ালেখায় আমরা যে সমস্ত বিষয় শিখি সেটাকে বাস্তবে রূপান্তর করা। যেমন আপনি যখন আপনার শিশুকে একটা অঙ্ক শিখাচ্ছেন, যোগ অঙ্ক অথবা বিয়োগ অঙ্ক, তখন আপনি সেটা তাকে কি করবেন, বাজারের সাথে করে নিয়ে যাবেন। বাজারে নিয়ে যেয়ে তাকে শিখাবেন যে বাবা আমি 20 টাকার পুঁইশাক কিনলাম এবং 10 টাকার চিচিঙ্গা কিনলাম, কত টাকা হলো। এইভাবে যখন আপনি তাকে বাস্তবিক উদাহরণ দিয়ে কোনো একটা জ্ঞান তাকে দিবেন সেটা তার মস্তিষ্কে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। আবার বইতে হচ্ছে সে আবহাওয়া পড়ে, কিন্তু আপনি যদি তাকে বাস্তবিক উদাহরণ দিয়ে বোঝান, দেখো বাবা এই যে মেঘ করেছে, মেঘটা কেমন করে করেছে, বা এই মেঘ থেকে বৃষ্টিটা কিভাবে হয়, আপনি যদি তাকে একটু বুঝিয়ে বলেন তাহলে এই বাস্তব উদাহরণটা তার জীবনে সারা জীবন মনের মধ্যে গেঁথে যাবে। তো আপনি এই যে বাস্তব ধর্ম শিক্ষা দিলেন, এতে কি লাভ হবে? এতে যেটা লাভ হবে, আমাদের ব্রেনের মধ্যে যে মোটিভেশন সেন্টার আছে সেই মোটিভেশন সেন্টার স্টিমুলেটেড হবে, সে শিক্ষার প্রতি আরো বেশি আগ্রহ অনুভব করবে এবং এটা আরো জীবনে বাস্তব উদাহরণ হয়ে তার জীবনে ফিরে ফিরে আসবে। নাম্বার 3, আমরা সকল প্রকার সরল চিন্তা থেকে বের হয়ে আসব, সাদা কালো চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। তার মানে হচ্ছে সব সময় একেবারে এক্সট্রিম চিন্তা কখনো করা যাবে না, মাঝামাঝি একটা কিছু ভাবতে হবে। যেমন প্রত্যেকটা জিনিসেরই একটা বিকল্প ভাবতে হবে, মাঝামাঝি কিছু, যে প্রত্যেকটা বিষয়ের ভালো দিক কি কি আছে, মন্দ দিক কি কি আছে, এবং শুধুমাত্র হ্যাঁ না দিয়েই সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়া যাবে না। হ্যাঁ না এর বাইরেও মাঝামাঝি যে একটা কিছু থাকতে পারে সেটা নিজেদের জীবনে প্র্যাকটিস করতে হবে এবং শিশুদেরকেও প্র্যাকটিস করাতে হবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। যেমন কেউ যদি একটা বিষয় আপনার সাথে ভিন্ন মত পোষণ করে অথবা আপনার মতের সাথে অমত দেয়, তাহলে সাথে সাথে বিরক্ত হওয়া যাবে না। বিরক্ত না হয়ে তাকে ভাবতে হবে, যুক্তিতে চিন্তা করতে হবে, আচ্ছা সে যে কথাটা বলেছে সেই কথার মধ্যে তো কোনো যুক্তি থাকতেও পারে, তখন সেটাকে অল্টারনেটিভ একটা ওয়ে, একটা বিষয় বের হয়ে আসতে পারে। তাতে দেখা যাবে যে কি আপনার ব্রেনের যেই কগনিটিভ ফ্লেক্সিবিলিটি আছে সেই পরিমাণটা আরো বেশি বাড়বে এবং প্রতিকূল পরিবেশে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার মস্তিষ্ক বেশি তার এই অ্যাডাপ্টেবিলিটিটা বাড়তে থাকবে। নাম্বার 4, সমালোচনা
মূলক চিন্তার বিকাশ ঘটাতে হবে। কেমন করে? যেমন কোন একটা তথ্য আপনার কাছে আসলে সাথে সাথে আপনি সেটাকে গ্রহণ না করে সত্যতা এবং যৌক্তিকতা যাচাই বাছাই করবেন। আপনার আপনজন বলেছে, আপনার পরিবারের সদস্য বলেছে বা আপনার কাছের বন্ধু বলেছে বলেই সত্যি, বিষয়টা সেরকম না। সত্যি এটা যৌক্তিক কিনা, যে কথাটা বলছে সেটার আদৌ কোনো ভিত্তি আছে কিনা। এবং শিশুদের ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করতে হবে যে কোনো একটা বিষয়ে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই বিষয়টার বেশি উৎসাহ দিতে হবে। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, যেমন আপনি আপনার সন্তানকে বলছেন যে সবজি খেলে ভালো, সবজি স্বাস্থ্যের জন্য ভালো। আপনার সন্তানকে বোঝাতে হবে সবজি খেলে কেন ভালো, সবজিতে কি থাকে, ভিটামিন থাকে, মিনারেলস থাকে। আবার আপনি বোঝাচ্ছেন যে মাংসের চেয়ে মাছ ভালো, আপনাকে বোঝাতে হবে মাছ কেন ভালো, মাছের মধ্যে কি কি অ্যামাইনো অ্যাসিড আছে, কোন অ্যামাইনো অ্যাসিড গুলা শরীরের জন্য, ব্রেন গঠনের জন্য সহযোগিতাপূর্ণ। তো এই যে আপনি সমালোচনা চিন্তা করছেন, আপনার ব্রেন যে একেবারে সহজ সরল চিন্তা না করে সমালোচনামূলক চিন্তা করছে, এর ফলে আপনার ব্রেনের মধ্যে যে ফ্রন্টাল কর্টেক্স আছে, এই অংশটাকে বলা হচ্ছে যুক্তি বৃদ্ধির অংশ। এই ফ্রন্টাল কর্টেক্সকে আপনি স্টিমুলেটেড করছেন, এটা আরো বেশি সক্রিয় হচ্ছে এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বৃদ্ধি করবে। 5 নাম্বার, সৃজনশীলতা বৃদ্ধি। সৃজনশীলতা মানে ক্রিয়েটিভিটি। গতানুগতিক একই কাজ না করে ভিন্ন ভিন্ন ধর্মী কাজ করা এবং ভিন্ন ভিন্ন ওয়েতে একটা সমস্যার সমাধান করা। যেমন সেটা শুধুমাত্র বড়দের ক্ষেত্রেও নয়। যেমন আপনি আপনার সোসাইটিতে কোনো একটা অ্যাক্টিভিটিস করছেন, যুগের পর যুগ, মাসের পর মাস একইভাবে করছেন, কিন্তু আপনি জানেনও না যে আপনি যেটা করছেন সেটা হয়তো আপনার সোসাইটি পছন্দ করছে না, বা সমাজ পরিবর্তন হয়েছে, যুগ পরিবর্তন হয়েছে, পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন হয়েছে। এর জন্য যে আপনি আলাদা ক্রিয়েটিভিটি করে একটা নতুন একটা প্রোগ্রাম তৈরি করবেন, নতুন একটা কিছু চিন্তা করবেন, এই বিষয়টাতে আপনাকে মনোযোগী হতে হবে, তাহলে আপনার আইকিউর পরিমাণ বাড়তে থাকবে। যেমন আপনি যখন আপনার শিশুর সাথে খেলাধুলা করবেন, খেলাধুলা করার ক্ষেত্রেও নতুন নতুন খেলা আপনি উদ্ভাবন করবেন, ভিন্ন ওয়েতে খেলানোর চেষ্টা করবেন। তাতে কি হবে? তাতে দেখা যাবে যে আপনার ব্রেনের মধ্যেই ক্রিয়েটিভ নেটওয়ার্ক আছে, ব্রেনের এই ক্রিয়েটিভ নেটওয়ার্ক আরো বেশি সক্রিয় হবে এবং আপনার উদ্ভাবনী ক্ষমতা আস্তে আস্তে আরো বেশি বাড়তে থাকবে। নাম্বার 6 হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাকে বাড়াতে হবে। কিভাবে আপনি বাড়াবেন হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে এর বিকল্পগুলো চিন্তা করবেন, এর ভালো মন্দ চিন্তা করবেন। এবং শিশুদের ক্ষেত্রে ছোট ছোট বিষয়ে চিন্তা করার ক্ষেত্রেও তাকে আপনি সহযোগিতা করবেন। ঠিক আছে বাবা, তুমি একটা বই কিনতে চাও, একটা খেলনার বইও আছে, আবার একটা গল্পের বইও আছে, কোন বইটা তুমি কিনতে চাও, কোন বইটা কিনলে প্রস এবং কনস আছে, আপনি তাকে বোঝাবেন। কোনটা তোমার আগে দরকার সেটা বুঝাবেন। তাহলে হবে কি, মস্তিষ্কের মধ্যে যে এই ফ্রন্টাল লোব আছে, এই ফ্রন্টাল লোবের ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকবে। এতে শিশুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরো বেশি বাড়বে। নাম্বার 7 হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে হবে। সবকিছুতে কোন একটা বিষয়ের বড় পিকচার দেখতে হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে এবং দীর্ঘমেয়াদী ফলের আশা করতে হবে। আপনি আজকে কাজ করে আজকে ফলের আশা করবেন, সেটা করা যাবে না। এবং এই বিষয়টা আপনি যখন বৃহৎ চিন্তা করবেন, তখন দেখবেন নানা মানুষের সাথে আপনার কনফ্লিকশন তৈরি হবে। আপনি এই কনফ্লিকশনকে নেগেটিভলি নিবেন না, এই কনফ্লিকশনটাকে আপনি পজিটিভলি নিবেন। পজিটিভলি নিয়ে এটার যে দীর্ঘমেয়াদী ফল আছে সেটা নিজে বুঝবেন, যেমন আরেকজনকে বোঝানোর চেষ্টা করবেন, সেটা ব্যাপক আলোচনা করবেন। আলোচনা করলে যেটা হবে যে বিগার পিকচারটা বের হয়ে আসবে। যেমন আপনি হয়তো যেটাকে ভাবছেন যে এটা আসলে খারাপ, অথবা আরেকজন যে পরামর্শটা আপনাকে দিচ্ছে আপনার কাছে মনে হবে যে না, এটার তাৎক্ষণিক রেজাল্ট ভালো না, কিন্তু আপনি যখন আলোচনা করবেন, অনেকের সাথে পরামর্শ করবেন, বিগার পিকচার চিন্তা করবেন, সেখান থেকে দেখবেন ভালো কিছু বের হয়ে আসছে। এতে কি হবে, আপনার ব্রেনের মধ্যে আবেগ বা ইমোশনাল সেন্টারগুলো আছে, এই আবেগ ইমোশনাল সেন্টার বেশি অ্যাক্টিভেট হবে, যার ফলে আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার আরো বেশি বাড়বে। আপনি আবেগ ইমোশনাল ঊর্ধ্বে উঠে সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন। 8 নম্বরে হচ্ছে যোগাযোগের দক্ষতা বৃদ্ধি। যোগাযোগ মানে কমিউনিকেশন। আমি এর আগে বলেছিলাম বিভিন্ন টাইপের কমিউনিকেশন আছে। এই কমিউনিকেশনকে যদি আপনি বাড়াতে চান, তাহলে প্রথমে যে অভ্যাস করতে হবে, বলার চেয়ে শোনার অভ্যাস বেশি করতে হবে। এবং যখন আপনি কোনো কিছু শুনবেন, অনেক মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আপনি যখন এটা রেসপন্স করবেন, খুব স্পষ্ট ভাষায় এবং স্বল্প কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে আপনি একজনের চোখে চোখ রেখে কথা বলছেন, স্পষ্ট ভাষায় উত্তর দিচ্ছেন, এতে কি হবে, আপনার যে ব্রেনের মধ্যে যে অ্যাক্টিভ লিসেনিং সেন্টার আছে, সেই অ্যাক্টিভ লিসেনিং সেন্টার স্টিমুলেটেড হবে। ফলে আপনার ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা দিন দিন আরো বেশি সক্রিয় হবে। 9 নম্বরে হচ্ছে
অন্যের প্রতি এমপ্যাথি বৃদ্ধি করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, অন্যের দুঃখে আপনার দুঃখিত হতে হবে, অন্যের আনন্দে আপনাকে উদ্বেলিত হতে হবে। এবং এটা শুধুমাত্র নিজের মধ্যে রাখলেই হবে না, আপনার সন্তান, আপনার শিশু, আপনার পরিবারের সদস্য, তাদের মধ্যেও এই অনুভূতি প্রকাশ করার অবস্থাকে আরো বেশি অ্যাক্টিভেট করতে হবে। ফলে আপনি সোসাইটির সাথে যেমন ইন্টারঅ্যাক্টিভ হতে পারবেন, আপনার পরিবারও সোসাইটির অন্য মানুষের সাথে ইন্টারঅ্যাক্টিভ হতে পারবে। এতে আপনার এই যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, এটা আরো বেশি বাড়বে। তো এটা যখনই আপনার এই আবেগ অনুভূতিকে বাড়াবেন, তখন ব্রেনের মধ্যে এক ধরনের নিউরন থাকে, যেই নিউরনকে বলা হচ্ছে মিরর নিউরন। মিরর নিউরন হচ্ছে ভেরি স্পেশাল নিউরন, যারা হচ্ছে কপি করে। এর মানে হচ্ছে সে যেটা দেখে সেটা সে অনুসরণ করে। যখন আরেকজনকে হাসতে দেখে তখন সে হাসে, যখন আরেকজনের কাঁদতে দেখে তখন তার অন্তর ব্যথা অনুভব করে। এইভাবে মস্তিষ্ককে আপনি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি স্টিমুলেটেড করতে পারবেন। এরপরে হচ্ছে 10 নম্বরে হচ্ছে আপনাকে হাম্বল হতে হবে, বিনয় এবং নম্র হতে হবে। আপনি যখন কোনো ভুল করবেন, আপনি অতি দ্রুত আপনার ভুলকে স্বীকার করতে হবে। এমনকি আপনার সেই ভুলটা যদি আপনার শিশুর সামনেও করেন, আপনি সেই ভুলটা তাকে বিনয়ের সাথে সরি বলতে হবে। তাহলে আপনি যেমন আপনার এই হাম্বলনেসকে পরিচয় দিচ্ছেন, একই সাথে আপনার সন্তান আপনার কাছে এই হাম্বলনেসটা শিখছে। সে যখন বড় হবে, সোসাইটির সাথে মিশবে, অনেক বড় কমিউনিটির সাথে মুখোমুখি হবে, তখন সে কোনো ভুল করার ব্যাপারে অনেক বেশি সচেতন হবে এবং কোনো ভুল করে ফেললে সে সরি বলতে কখনোই বিব্রত বোধ করবে না। যেমন আমি যদি আরো একটা উদাহরণ দিই, আপনার দুঃখ প্রকাশ করার বিষয়টা, এটা যেমন আপনি অফিস এবং বাসায় চর্চা করবেন, আপনার সন্তানের উন্নতির ক্ষেত্রেও আপনি সেটা প্রয়োগ করবেন। কেমন? যেমন আপনার শিশু পড়াশোনা করছে, আপনার কাছে রেজাল্ট নিয়ে আসছে, রেজাল্টের দ্রুত উন্নতি করার থেকে, ফার্স্ট সেকেন্ড হওয়ার থেকে আপনি বেশি গুরুত্ব দিবেন হচ্ছে সন্তান যেন এই অভ্যাসটাকে নিয়মিত রাখে। তার মানে সে হয়তো একবার পরীক্ষাতে ফার্স্ট হচ্ছে, আবার পরীক্ষাতে 10th হচ্ছে, সেটার থেকে আপনি তাকে উৎসাহিত করবেন যে সে নিয়মিত যেন একটা ধারাবাহিকতা বজায় রাখে। কোনো সপ্তাহে হয়তো সে একটা সূরা মুখস্থ করে ফেলছে, কোনো সপ্তাহে হয়তো এক আয়াত মুখস্থ করতে পারছে না। এইভাবে যদি আপনি ধারাবাহিকতা রক্ষা করতে পারেন, তার মধ্যে একটা গ্রোথ মাইন্ডসেট তৈরি হবে। এই গ্রোথ মাইন্ডসেটটা তার জীবনের দীর্ঘ মেয়াদী বিকাশের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে। এবারে আমরা 11 নম্বরে এবং সর্বশেষ নাম্বার যেটা আমরা বলবো, সেটা হচ্ছে আত্মসচেতনতা বৃদ্ধি এবং আত্মসমালোচনা করা। আত্মসমালোচনা আমরা কেমন করে করতে পারি? যখনই আমরা কোনো একটা ভুল করে ফেলি, আমাদের নিজেদের মধ্যে আত্মসমালোচনা আসতে হবে এবং আমাদেরকে অনুতপ্ত হতে হবে। এবং এই কাজটা আমরা কেমন করে করতে পারি? এই কাজটা আমরা করতে পারি, আমরা প্রতিদিন ঘুমানোর আগে 5 মিনিট আমরা নিজেকে জিজ্ঞাসা করতে পারি, আমি আজকে সারাদিন কি কি কাজ করলাম, এই কাজের মধ্যে কি কি ভালো কাজ করলাম, কি কি খারাপ কাজ করলাম। সেখান থেকে আমি যদি ভালো কাজের সংখ্যা যদি বেশি থাকে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আমার খারাপ কাজের সংখ্যা যদি কম থাকে, আমি আল্লাহর কাছে তওবা করব এবং আমি প্রস্তুতি নেব যে আগামীকাল যেন আমার আজকের থেকে ভালো হয়। এই আত্মসমালোচনার অভ্যাসটা যদি তৈরি হয় নিজের মধ্যে এবং সন্তানদের মধ্যে, তাহলে আপনার সেলফ অ্যাওয়ারনেস তৈরি হবে।